আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে গ্যাসের চুলায় বানানো একটি মাত্র ডিম দিয়ে নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেক বেস। সাথে সেই কেক বেস ডেকোরেশন করার জন্য পারফেক্ট হুইপ ক্রিম কিভাবে প্রচণ্ড গরমে বিট করবেন বা স্টিপিক করবেন সেটা। পাশাপাশি এই জোকার থিম কেকটা কিভাবে ডেকোরেশন করলাম আর কত টাকা দাম রাখলাম, কতটুকু ক্রিম লাগলো সবকিছু A to Z আপনাদের সাথে বিশদ আকারে শেয়ার করব। আর এতটা সহজ বিশদ আকারে অন্য কোনো চ্যানেলে বা রেসিপিতে পাবেন না। তো শুরুতে আমি একটি মিক্সিং বোল নিয়েছি যেটা সম্পূর্ণ শুকনো হতে হবে। ডিমের ফোম তৈরির ক্ষেত্রে মিক্সিং বোল আর পাশাপাশি ইলেকট্রিক বিটারের হুকটা সম্পূর্ণ শুকনো হতে হবে। ডিম সহ প্রত্যেকটা উপকরণ রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই ১ ঘন্টা আগে বের করে নিতে হবে। ডিমটা খোসা বাদ দিয়ে ৬৩ গ্রাম ওজন এসেছে আর খোসা সহ ডিমের ওজন ৬৯ গ্রাম ছিল। ডিমটা বেশ বড় সাইজের ছিল। এইবার আমি ইলেকট্রিক বিটার একেবারে লোতে দিয়ে চিনি ছাড়া কিছু সময় মানে ১০ থেকে ১৫ সেকেন্ড ক্লাউডি ভাব আসা পর্যন্ত আ বিট করে নিলাম। এরপরে দিয়ে দিলাম 1/4 কাপের চাইতে পরিমাণে ১ টেবিল চামচ পরিমাণ কম। যেখানে আমরা ১ ডিমের জন্য 1/4 কাপ পরিমাণ মানে ৫০ গ্রাম চিনি ধরি, সেখান থেকে ১০ গ্রাম মতো চিনি আমি উঠিয়ে রেখেছি। কারণ হচ্ছে ৫০ গ্রাম চিনি হাফ পাউন্ড কেকের জন্য আমার মনে হয় অধিক পরিমাণ মিষ্টি বা মিষ্টির পরিমাণটা বেশি হবে। তার জন্য আমি কমিয়ে রাখি। চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন সে ১ টেবিল চামচ পরিমাণ বেশি। তো আমি ইলেকট্রিক বিটারটা এক সাইডে এইভাবে ধরে রাখবো। অন্য পাশ থেকে অনবরত মিক্সিং বোলটা ঘোরাতে থাকবো। যখন 50-50 ফোম হয়ে আসবে বিটারটা এইভাবে বন্ধ করব। তারপর আমি চারপাশ থেকে মিক্সিং বোলের নিচে থেকে চিনিগুলি মাঝে, মাঝে বিটারটা বন্ধ করে তারপর মাঝে এনে আবারও বিট করব। কারণ হচ্ছে কি, তা না হলে মাঝখানের ডিমের ফোমটা পারফেক্টভাবে ফোম হবে আর চারপাশের ফোম লিকুইড ফর্মে থেকে যাবে। তো এবার অনবরত এইভাবে ঘোরাবো আর আমাদের মেক সিওর হতে হবে যে আমাদের চিনিটা পারফেক্টভাবে মেল্ট হয়েছে। যদি চিনিটা মেল্ট না হয় এইভাবে একটু চেক করে দেখবেন। চেক করে দেখার পরে যখন দেখবেন 99% আমাদের চিনিটা মেল্ট হয়েছে তখন এইভাবে আ হাফ চা চামচের চাইতে পরিমাণে একটু কম ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ২০ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত শুধু বিট করে নিলাম। এইবার পারফেক্টভাবে আমাদের ডিমের ফোমটা হয়ে গিয়েছে। এর থেকে বেশি বিট করা যাবে না। এতে করে ডিমের ফোম থেকে পানি ছাড়তে শুরু করবে। ডিমের ফোমটা দেখা যাবে নরম বা গলে যাবে। তখন আমাদের স্পঞ্জ কেকটা আর পারফেক্ট হবে না। এইবার 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়েছি যেটা আমি একটু আধোভাবে চেপে দিয়েছি। যেহেতু আমাদের ডিমটা বেশ বড় সাইজের। তারপর ১ চামচের ৪ ভাগের ১ ভাগ মানে 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি। তারপর এইভাবে শুকনো উপকরণটা আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আলতোভাবে মিশাচ্ছি মোটামুটি মাঝারি স্পিডে। খুব স্লোলিও না আবার খুব জোরেও না। জোরে শুকনো উপকরণ মেশালে হবে কি ডিমের ফোমটা ডেবে যাবে। ফলে কেকটা ফুলে ডেবে আবারও শক্ত হয়ে যাবে। তো খুব বেশি সময় নিয়ে যখন শুকনো উপকরণ ডিমের ফোমের সাথে মেশাবেন তখন দেখা যাবে কেকটা বেক হবে ঠিকই কিন্তু রাবারি টাইপের হয়ে যাবে। আবার বেকিং পাউডার কিন্তু অতিরিক্ত পরিমাণ দেওয়া যাবে না। পুরাতন বেকিং পাউডারও ইউজ করা যাবে না। এতে করে আপনাদের কেকটা ফুলে আবার চুপসে যাবে। এইবার আসি কেক টিন। এই তো আমি একটা ৫.৫ ইঞ্চ কেক টিন বা হাঁড়ি নিয়েছি যেটার নিচে কিছুটা তেল দিয়ে আমি একটি বেকিং পেপার দিয়েছি। আর কেক টিনের ওয়ালে কখনোই কিন্তু বেকিং পেপার দেওয়া যাবে না। তো এতে করে কেকটা চারপাশ থেকে ফুলে চুপসে যাবে। পরবর্তী সময়ে কেকটা ভালো হবে না। তো যাই হোক টুথপিক দিয়ে চারপাশ থেকে ফ্ল্যাট করে দিয়েছি। এতে করে আমাদের ২ টা উপকার হবে। প্রথমত দেখা যাবে কেকটা চারপাশ থেকে সমানভাবে ফুলবে আর ভুলক্রমে অতিরিক্ত এয়ার বাবল থাকলে সেটাও বের হয়ে আসবে। ও টুথপিকটা যেন কোনোভাবেই নিচে বেকিং পেপার টাচ না করে সেভাবে আমাদের ফ্ল্যাট করতে হবে। সবসময়ের মতো আমি আমার সসপ্যানটা প্রিহিট করে স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে কেক টিন ব্যাটার সহ দিয়ে ১ মিনিট হাই হিটে জাল করেছি। তারপর চুলার জালটা মিডিয়াম টু লো অর মাঝামাঝি রেখে ১৫ থেকে হয়তোবা ১৮-২০ মিনিট মতো সময় লেগেছে। যেহেতু একটা ডিমের হাফ পাউন্ড কেক বেস খুব একটা বেশি সময় লাগবে না। ও যখন কেক বেস চুলাতে দিবেন তখন কিন্তু চুলার জালটাও অনেক ইম্পোর্টেন্ট, তাপমাত্রাটাও কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। যেমন ওভেনে আপনারা যদি কেক বেক করেন ওভেনটাও অবশ্যই প্রিহিট করতে হবে আর হাঁড়িটাও কিন্তু প্রিহিট করতে হবে। চুলার জাল ১ বার ২ বার বাড়িয়ে দিবেন বা কমিয়ে দিবেন এটা করা যাবে না। আর কৌতূহলবশত ঢাকনা হাঁড়ির অথবা ওভেনের দরজা খোলা যাবে না। তো টুথপিক দিয়ে যেভাবে চেক করলাম, টাচ করলাম, উপরে ড্রাই মনে হলে ভেতরে টুথপিকটা ক্লিন আসলে তখনই বুঝতে হবে আমাদের কেকটা একদম পারফেক্ট। এবার সম্পূর্ণ ঠান্ডা করে ডিমোল্ড করে তারপর শেয়ার করছি। আমার যখন কেকের অর্ডার আসে সচরাচর আমি ট্রাই করি সবসময় কেক বেসটা রাত্রে করতে। যদি সময় থাকে খুব বেশি রাত গভীর না হয় তাহলে শুধুমাত্র ক্রাম কোটিংটা করে নরমাল ফ্রিজে রেখে দিই। আর ফাইনাল কোটিংটা আমি ইনস্ট্যান্ট ক্রিম তৈরি করে তারপর করার চেষ্টা করি। কারণ হচ্ছে ফাইনাল আইসিং বা কেক যদি কোটিং করি নরমাল ফ্রিজে রাখি তাহলে সেক্ষেত্রে ক্রিমটা ফেটে যায়। তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে একদম তুলনামূলক। আর হাতে যখন নিই এইভাবে আমি যখন মুঠো করছিলাম তারপরে কিন্তু ভাঙছিল না। একদম সফট
মোলায়ম, নরম, তুলতুলে স্পঞ্জ কেক। এইবার কেকটা ডেকোরেশন করব। কেকটা ডেকোরেশনের জন্য আমরা ফিরে আসলাম পরের দিন। তো আমি ক্রিম যখন থাকে তখন এভাবে এয়ারটাইট বক্সে রাখি। যদিও আমার ক্রিম এয়ারটাইট বক্সে রাখতে হয় না। মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের অসংখ্য ভালোবাসায় টুকটাক অর্ডার আসে। ক্রিম খুব একটা যে বাঁচে বা রাখতে হয় এমন না। তো তারপরও ডিপ ফ্রিজে যখন ক্রিমটা ছিল, ডেকোরেশনের ৩০ থেকে ৩৫ মিনিট আগে আমি বের করে রেখেছি। তো এতে করে ক্রিমটা মোটামুটি 70% পর্যন্ত লিকুইড, বাকিটা বরফ মানে সেমি বরফ অবস্থায় ছিল। তো আমরা যেহেতু হাফ পাউন্ড কেক ডেকোরেশন করব তার জন্য আমি হাফ কাপ মতো ক্রিম নিয়েছি। যদিও হাফ কাপ ক্রিমের প্রয়োজন আমাদের হয়নি। আমার 1/3 কাপের মানে ৮০ এমএল বা ৭০ এমএল এর মতো ক্রিমের প্রয়োজন হয়েছে। তো ভ্যানিলা এসেন্সটি দিয়ে এবার ইলেকট্রিক বিটারটা মিডিয়াম টু হাই স্পিডে রেখে বিট করে নিচ্ছি। আমাদের ক্রিমের পরিমাণটা কম, তো তাই ক্রিমটা খুব দ্রুত বিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের প্রচণ্ড গরমের মধ্যেও কিন্তু আমি রান্নাঘরের কাউন্টার টপারে আমার পিছনে কিন্তু আমি রান্নাবান্না বা চুলা জ্বালানো থাকা অবস্থায় কিন্তু ক্রিম দিয়ে কাজ করি। তো আসলে ক্রিমের কাজ করা একটা প্র্যাকটিসের ব্যাপার। যখন আপনারা এই সেক্টরে কাজ করবেন তখন একটা সময় প্র্যাকটিস করতে, করতে ক্রিমটা কিভাবে হ্যান্ডেল করবেন, কালার মিক্স করলে ক্রিমটা কিভাবে গলবে না, নরম হবে না, হাতের তাপমাত্রায় পাইপিং ব্যাগ ধরলেও ক্রিমটা নরম হবে না, কিভাবে খুব দ্রুত ডেকোরেশন করবেন সেই বিষয়ে আপনাদের একটা আইডিয়া চলে আসবে। তো মোটামুটি ক্রিমটা আমার বিট করতে ২ থেকে ৩ মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু ক্রিমের কোয়ান্টিটিটা বা পরিমাণটা কম। ক্রিম যখন বিট করতে নিবেন তখন কিছুটা সেমি বরফ থাকতে হবে। বেশিরভাগ কিন্তু বরফ অবস্থায় ক্রিমটা বিট করা যাবে না। বেশিরভাগ বরফ বরফ অবস্থায় যখন ক্রিমটা আপনি বিট করবেন তখন খুব দ্রুত স্টিপিক হয়ে যাবে, বিট হয়ে যাবে। কিন্তু পরবর্তী সময়ে ক্রিমটা যখন আপনি ব্যবহার করবেন বা কেক ডেকোরেশন, আইসিং কিংবা ফুল তৈরি করবেন, সেক্ষেত্রে ক্রিমটা দেখা যাবে নরম হতে শুরু করবে। ওই যে আপনি বরফ ঠান্ডা অবস্থায় বরফ কচকাচে বরফ থাকা অবস্থায় আপনি ক্রিমটা বিট করেছেন, তার জন্যই তার ফলেই মূলত আপনার ক্রিমটা নরম হয়ে যাচ্ছে। এইভাবে স্প্যাচুলা টানবেন, একেবারেই স্মুথ আসবে। কোনো প্রকার দানাদার না, ফাটা, ফাটা না, বুঝতে হবে ক্রিমটা একদম পারফেক্ট। তো এই পর্যায়ে আমার এখন ক্রিমটা ফ্রিজে রাখার প্রয়োজন হচ্ছে না। কারণ হচ্ছে কি, আজকে আমার এই কেকটার উপর আমি থিম করতে হবে, জোকার থিম। তো তার জন্য আমি আজকে কেকটা ডেকোরেশন করে ক্লায়েন্টকে রাত ১০ টায় নিজে বাসায় দিয়ে এসেছি, যেহেতু আমাদের প্রতিবেশীর অর্ডার। তো এই ধরনের থিমগুলা ওদের মাথায় কিভাবে যে আসে বা এই পিকচারগুলা যে ওরা কোন জায়গা থেকে ডাউনলোড করে আসলে নিজেও জানি না। শুরুতে কেক যখন ডেকোরেশন করছিলাম, তো বিশেষ করে থিমটা আঁকার সময় আমার কি যে প্যারায় পড়তে হয়েছে। তো কথা বলতে, বলতে আমি একটি ৮ ইঞ্চ কেক বোর্ড নিয়েছি। এর মধ্যে কিছুটা ক্রিম দিয়েছি। তারপর ওই যে আমি কেকটা ২ টা লেয়ার করেছি, সেখান থেকে একটা লেয়ার দিয়ে আ ক্রিম যতটা সম্ভব চারপাশে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। আর অবশ্যই ক্রিমটা সমানভাবে ছড়িয়ে দিতে হবে। সেমভাবে ২য় লেয়ার দিয়েও সুগার সিরাপ দিয়ে এখন অল্প কিছু ক্রিম দিয়ে ক্রাম কোটিংটা করে নিচ্ছি। আগে অল্প কিছু ক্রিম দিয়ে ক্রাম কোটিংটা করে নিবেন। সরাসরি বেশি পরিমাণ ক্রিম দিয়ে ফাইনাল কোটিং অথবা আইসিংটা করতে যাবেন না। এতে করে দেখা যাবে কি, ওই যে কেক থেকে গুঁড়া বা ক্রাম উঠে আসবে, তখন সেই ক্রাম বা গুঁড়াগুলি স্মুথ ফিনিশিং আনতে অনেক বেশি বাধা প্রদান করবে। মানে হচ্ছে ক্রিমের সাথে মিশে যাবে। তো আমি ক্রাম কোটিং করে মোটামুটি বোর্ড ক্লিন করে নিয়েছি। ক্লিন করে তারপর বর্ডারে যতটা সম্ভব ক্রিম দিয়ে দিয়েছি। তো ক্রিমটা দিয়ে উপরেও দিয়ে দিচ্ছি। এই যে প্যালেট নাইফটা দিয়ে আমি কেক ডেকোরেশন করছি, আমার ৪ পাউন্ড, ৫ পাউন্ড যত বড়ই কেকের অর্ডার আসুক না কেন, এই প্যালেট নাইফটা আর ব্রেড নাইফ, এই ২ টা নাইফ আমার অবশ্যই লাগবে। পাশাপাশি বড় কেকের অর্ডার আসলে বড় সাইজের প্যালেট নাইফগুলোতে পাশে রাখি। সবগুলি মোটামুটি পাশে রাখি। যেটা সুবিধা বলে মনে হয়, প্রয়োজন বলে মনে হয়, যেটা দিয়ে মনে হয় কমফোর্টেবল, সেটা দিয়েই আমি এই ডেকোরেশন করি। কিন্তু সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে এই ব্রেড নাইফ, এই ছোট্ট মিনি প্যালেট নাইফ, এই ২ টা। তো মোটামুটি স্মুথ ফিনিশিং আর বর্ডারে ব্রেড নাইফ দিয়ে জিগজাগ ডিজাইন আনার সাথে, সাথে অতিরিক্ত ক্রিম সরিয়ে নিয়েছি। যেহেতু আমরা জোখার থিমটা আঁকবো, তার কারণে রেফারেন্স পিকচার অনুযায়ী আমি একটু শেড কালার করার চেষ্টা করেছি রেড ফুড কালার দিয়ে। ওই যে দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লেতে শেয়ার করেছি। তো অলরেডি ক্লায়েন্ট কিন্তু ২ টা কানে দিতে নিষেধ করেছিল। তো সেই অনুযায়ী আমি ট্রাই করেছি যতটা সম্ভব। তো এই যে আমি চোখ, নাক, মুখগুলি আঁকছিলাম, আমার ৩ থেকে ৪ বার নাক, মুখগুলি এঁকে ৩-৪ বার ফিনিশিংটা দিতে হয়েছে। কারণ হচ্ছে কি, কেক যখন ফিনিশিং করি তারপর কিন্তু এইভাবে টুথপিক দিয়ে এঁকে যেকোনো একটা থিম তৈরি করা অনেক কষ্টের একটা কাজ। তো যাই হোক, ৪ থেকে ৫ বার প্রায় আমি ওইভাবে মুছেছি, আবার স্মুথ ফিনিশিং এনেছি, আবার এঁকেছি। তখন মনে, মনে আমি চিন্তা করলাম, আমি এই ধরনের কেক কিন্তু আমাকে ৳১,০০০ দিলেও, তাও আবার হাফ পাউন্ড কেক, এত কষ্টর মানে নাক মুখগুলো আঁকা, এইভাবে শেপ দেওয়া অনেক একটা কষ্টের একটা বিষয়। তার কারণে
মূলত ক্রিমের মধ্যে কালার অ্যাড করেছিলাম যেটা, সেগুলি আমি আপনাদের সাথে স্কিপ করেছি। কারণ হচ্ছে কি ভিডিওটা এমনিতে লম্বা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি কিছুটা হালকা মানে হাফ চামচ ক্রিমের মধ্যে কিছুটা ব্লু কালার দিয়েছি। সেটা দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন যেভাবে থিম এঁকেছিলাম থিমের মধ্যে, সেভাবে চামচ দিয়ে যতটা সম্ভব আমি চারপাশে ব্রাশের সাহায্যে ছড়িয়ে দিয়েছি। তার আগে পাইপিং ব্যাগে আমি ক্রিমটা নিয়েছিলাম। সেমভাবে মাঝে ক্রিমের মানে কালার ছাড়া ক্রিমটা দিয়েছি। তারপর চোখের মাঝখানে যে অংশটা দিয়েছি কালো ভ্রু, এগুলি কিন্তু ফন্ডেন্টের ছিল। তো যাই হোক, মাঝ বরাবর আমি ফন্ডেন্ট ভ্রু দেওয়ার আগে কিছুটা নর্মাল ক্রিম দিয়েছি। তা না হলে দেখা যেত কি সারা রাত যখন কেকটা ফ্রিজিং হতো ফন্ডেন্ট থেকে কালার ছাড়তে শুরু করতো, ফলে কেকের সৌন্দর্যটা নষ্ট হয়ে যেত। চোখ যে মাঝ বরাবর আমি চোখের রাজাটা দিয়েছি বা মণিটা দিয়েছি, সেখানে সেম বরাবর কিছুটা ক্রিম দিয়েছিলাম প্রথমে। তারপর আমি চোখের কালো অংশটা মাঝখানে দিয়েছি। এরপরে পাইপিং ব্যাগ দিয়ে রেড ফুড কালার দিয়ে এই মুখটা আঁকতে আমার কতটা রিস্কি, কতটা সময় লেগেছে এই গরমের মধ্যে। তারপর ক্লায়েন্ট চেয়েছিল যেন আমি কানটা যেন এইভাবে না দেই। কানটা না দিলে আসলে কেকটাই অসম্পূর্ণ হতো, দেখতে ভালো লাগতো না। আমি অনেক ট্রাই করেছি বা কেকটা ঘুরিয়ে দেখলাম যে ভালো লাগছিল না। এরপরে দেখলাম আবারও কি যেন একটা মানে কমতি আছে। যদিও রেফারেন্স পিকচারে বর্ডারটা ছিল না। সবশেষে ভাবলাম না বর্ডারটা করে দেই। বর্ডারটা করে দিলেই কেকটা সম্পূর্ণ। আলহামদুলিল্লাহ, কেকটা যখন আমি করি তো ওই কেকটা দেখে আমি কিন্তু নিজের কাজ নিজে দেখেই হাসছিলাম। এমন একটা জোখার থিম যে আমি আগে কখনো করিনি। তারপরেও নিজের করা হাতের কাজ দেখে নিজেরই কিন্তু হাসি পাচ্ছিল। এবার আসি কেকের ওজন আর প্রাইসটা আমি কত নিয়েছিলাম। তো কেক যত বেশি কাস্টমাইজ হবে আর ছোট হবে কেকের প্রাইস তত বেশি আসবে। তো বোর্ড এবং কেকের ওজন ছিল ৩৩৫ গ্রাম। তো বোর্ডের ওজন বাদ দিলে কেকের ওজন ২৫৭ গ্রাম আসে। যেখানে ২২৫ গ্রাম ওজন হওয়ার কথা, সেখানে ২৫৭ গ্রাম ওজন এসেছে, তার মানে ৩২ গ্রাম। কেকটা ওজনে বেশি এসেছে। এই কেকের প্রাইস আমি রেখেছিলাম ৩৫০ টাকা। তো আমার আজকের রেসিপিটা এই পর্যন্ত রাখলাম। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বা রেসিপিতে দেখা হবে। ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।